কল্পনা করুন একটি বিশাল প্রাচীন স্টেডিয়াম, যেখানে হাজার হাজার দর্শকের উল্লাস আর গ্ল্যাডিয়েটরদের জীবন মরণের লড়াইয়ের গল্প এখনও দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়। এটি কলোসিয়াম, ইতালির রোম শহরে অবস্থিত বিশ্বের বর্তমান 7 আশ্চর্যের একটি, যা রোমান সাম্রাজ্যের গৌরবময় অতীতের এক অবিস্মরণীয় প্রতীক। এই বিশাল স্থাপত্য কিভাবে গড়ে উঠল, কেন এটি ছিল সে সময়ের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র, আর কি কি নৃশংস ঘটনার সাক্ষী এই কলোসিয়াম। স্বাগতম এই বিশেষ পর্বে, যেখানে আমরা আপনাদের নিয়ে যাব রোমান সভ্যতার হৃৎপিণ্ডে। এই পর্বে আমরা জানব কলোসিয়ামের নির্মাণের ইতিহাস, এর স্থাপত্যের বিষয়, গ্ল্যাডিয়েটরদের জীবন এবং আধুনিক সময়ে এর তাৎপর্য। এই ঐতিহাসিক যাত্রায় আমাদের সঙ্গী হন, কারণ আমরা প্রতিনিয়ত খুঁজে ফিরি পৃথিবীর সব হারানো গল্প। ইতালির রোম শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বিশাল প্রাচীন স্থাপত্য, যার নাম কলোসিয়াম। এটি বিশ্বের বর্তমান 7 আশ্চর্যের একটি এবং রোমান সাম্রাজ্যের গৌরবময় অতীতের এক অবিস্মরণীয় প্রতীক। প্রায় 2000 বছর আগে নির্মিত এই স্টেডিয়ামটি একসময় ছিল রোমানদের বিনোদনের প্রধান কেন্দ্র, যেখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই হতো, প্রাণী শিকার এবং নাটকের মঞ্চায়ন হতো। কলোসিয়ামের প্রতিটি পাথর যেন রোমান সভ্যতার গল্প বলে, তাদের প্রকৌশল দক্ষতা, সামাজিক জীবন এবং ক্ষমতার প্রতিফলন ঘটায়। এই স্থাপত্যটি শুধু একটি ভাবনা নয়, এটি একটি সময়ের সাক্ষী, যা আজও লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। কিন্তু কিভাবে এই বিশাল কাঠামোটি গড়ে উঠল, কি কি ঘটনা এখানে ঘটেছে এবং কেন এটি আজও এত গুরুত্বপূর্ণ, আজ আমরা কলোসিয়ামের ঐতিহাসিক যাত্রায় ডুব দিয়ে এর পুরো গল্পটি জানব। কলোসিয়ামের ইতিহাস শুরু হয় প্রথম শতাব্দীতে, রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগে। এটি নির্মাণ শুরু হয় 70 থেকে 72 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের শাসনামলে। তিনি ফ্লাভিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার লক্ষ্য ছিল রোমান জনগণের জন্য একটি বিশাল বিনোদন কেন্দ্র তৈরি করা। এর আগে সম্রাট নিরো একটি বিলাসবহুল প্রাসাদ ডোমাস অরিয়ার তৈরি করেছিলেন, যা রোমের একটি বড় অংশ জুড়ে ছিল। কিন্তু নিরোর মৃত্যুর পর ভেসপাসিয়ান সিদ্ধান্ত নেন এই জায়গাটি জনগণের জন্য উন্মুক্ত করার। তিনি ডোমাস অরিয়ার একটি অংশ ভেঙে ফেলে সেখানে কলোসিয়াম নির্মাণের পরিকল্পনা করেন। এই স্থাপনার আসল নাম ছিল ফ্লাভিয়ান অ্যাম্ফি থিয়েটার, কারণ এটি ফ্লাভিয়ান রাজবংশের সময় নির্মিত হয়েছিল। পরবর্তীতে এটি কলোসিয়াম নামে পরিচিত হয়, সম্ভবত নিরোর একটি বিশাল মূর্তি বা কলসের কাছাকাছি অবস্থানের কারণে এই নামটি পরিচিতি পায়। কলোসিয়ামের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 80 খ্রিস্টাব্দে ভেসপাসিয়ানের পুত্র সম্রাট টাইটাসের শাসনকালে। এটি তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছিল এবং এর জন্য প্রচুর শ্রমিক, প্রকৌশলী এবং সম্পদের প্রয়োজন হয়েছিল। এই বিশাল কাঠামোটি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল পাথর, কংক্রিট এবং টাফান নামক এক ধরনের আগ্নেয় শিলা। কলোসিয়ামের আকৃতি ছিল উপবৃত্তাকার, যার দৈর্ঘ্য প্রায় 189 মিটার, প্রস্থ 156 মিটার এবং উচ্চতা 48 মিটার। এটি ছিল সে সময়ের সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার, যেখানে 50,000 থেকে 80,000 দর্শক একসাথে বসতে পারত। কলোসিয়ামের নকশা ছিল অত্যন্ত উন্নত। এর 4টি স্তর ছিল, যেখানে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের বসার জন্য আলাদা আলাদা জায়গা ছিল। সম্রাট ও অভিজাতদের জন্য ছিল সবচেয়ে ভালো আসন, আর সাধারণ জনগণ বসত উপরের স্তরে। কলোসিয়ামের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এর অ্যারেনা। এটি ছিল একটি কাঠের মঞ্চ, যার উপর বালি ছড়িয়ে দেওয়া হতো যাতে রক্ত শোষণ করা সহজ হয়। অ্যারেনার নিচে ছিল একটি জটিল ভূগর্ভস্থ কাঠামো, যাকে বলা হতো হাইপোজিয়াম। এখানে গ্ল্যাডিয়েটররা, প্রাণীরা এবং অভিনেতারা অপেক্ষা করত। এই ভূগর্ভস্থ কাঠামোতে ছিল খাঁচা, টানেল এবং উত্তোলন যন্ত্র, যা দিয়ে প্রাণী বা গ্ল্যাডিয়েটরদের হঠাৎ অ্যারেনায় তুলে আনা যেত। কলোসিয়ামে একটি বিশাল ছাদ বা ভেলারিয়াম ছিল, যা দড়ি এবং কাপড় দিয়ে তৈরি। এটি দর্শকদের রোদ আর বৃষ্টি থেকে রক্ষা করত। রোমান প্রকৌশলদের এই উদ্ভাবনী নকশা কলোসিয়ামকে সে সময় একটি বিস্ময়ে পরিণত করেছিল।
কলোসিয়ামের উদ্বোধন উপলক্ষে সম্রাট টাইটাস 100 দিনের একটি উৎসবের আয়োজন করেন। এই উৎসবে ছিল গ্ল্যাডিয়েটরদের লড়াই, বন্যপ্রাণী শিকার এবং এমনকি নৌযুদ্ধের মঞ্চায়ন। কলোসিয়ামের অ্যারেনা পানিতে ভরিয়ে ছোট জাহাজের মাধ্যমে নৌযুদ্ধ দেখানো হতো, যা দর্শকদের মুগ্ধ করত। কিন্তু কলোসিয়ামের সবচেয়ে প্রিয় আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের লড়াই। গ্ল্যাডিয়েটররা সাধারণত যুদ্ধবন্দী, দাস বা অপরাধীরা ছিল, যাদের প্রশিক্ষণ দেওয়া হতো অ্যারেনায় লড়াই করার জন্য। তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করত, যেমন তলোয়ার, ঢাল এবং ত্রিশূল। দর্শকরা গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখে উত্তেজিত হতো এবং প্রায়ই হেরে যাওয়া গ্ল্যাডিয়েটরদের জীবন বা মৃত্যুর সিদ্ধান্ত সম্রাট বা দর্শকদের হাতে থাকত। যদি দর্শকরা থামস আপ দেখাতো, গ্ল্যাডিয়েটররা বেঁচে যেত, আর থামস ডাউন দেখালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হতো। কলোসিয়ামে শুধু গ্ল্যাডিয়েটরদের লড়াই হতো না, এখানে বন্যপ্রাণী শিকারের আয়োজনও ছিল, যাকে বলা হতো ভ্যানাটিও। হাতি, সিংহ, বাঘ, ভাল্লুক এবং এমনকি কুমিরের মতো প্রাণীদের অ্যারেনায় ছেড়ে দেওয়া হতো। শিকারীরা এই প্রাণীদের সঙ্গে লড়াই করত, আর দর্শকরা এই নৃশংস দৃশ্য উপভোগ করত। ইতিহাসবিদদের মতে কলোসিয়ামে লক্ষ লক্ষ প্রাণী এবং মানুষের জীবন শেষ হয়েছে। এই নৃশংসতারও মানব সংস্কৃতিতে একটি অন্ধকার দিক উল্লেখ করেছিল, যা তাদের ক্ষমতা, আধিপত্য প্রকাশ করত। কিন্তু এই সব কিছুর পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। সম্রাটরা কলোসিয়ামে এই আয়োজনের মাধ্যমে জনগণের সমর্থন পেতে চাইতেন। তারা বিশ্বাস করতেন জনগণ যদি বিনোদন পায়, তাহলে তারা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করবে না। কলোসিয়াম শুধু বিনোদনের জায়গা ছিল না, এটি রোমান সমাজের প্রতিফলনও ঘটাত। এখানে সামাজিক শ্রেণীবিন্যাস স্পষ্টভাবে দেখা যেত। সম্রাট, সিনেটর এবং অভিজাতরা সবচেয়ে ভালো আসন পেত, যখন সাধারণ মানুষ ও নারীরা উপরের স্তরে বসত। এমনকি দাস ও দরিদ্রদের জন্যও আলাদা জায়গা ছিল। কলোসিয়ামে প্রবেশ করার জন্য 80টিরও বেশি দরজা ছিল, যার মাধ্যমে দর্শকরা দ্রুত ভিতরে যেতে এবং বের হতে পারত। এই দরজাগুলোর মধ্যে একটি বিশেষ দরজা ছিল সম্রাটের জন্য। আরেকটি দরজা দিয়ে মৃত গ্ল্যাডিয়েটরদের দেহ বাহিরে নিয়ে যাওয়া হতো। কলোসিয়ামের এই নকশা রোমানদের সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কাঠামোর প্রতিফলন ঘটায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কলোসিয়ামের ব্যবহার কমতে থাকে। 14শ শতাব্দীতে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম প্রভাবশালী হয়ে ওঠে। সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে এবং গ্ল্যাডিয়েটরদের লড়াই নিষিদ্ধ হয়ে যায়। 435 খ্রিস্টাব্দে সম্রাট হনোরিয়াস গ্ল্যাডিয়েটরদের খেলা পুরোপুরি বন্ধ করে দেন। এরপর কলোসিয়ামে প্রাণী শিকারের আয়োজনও বন্ধ হয়ে যায়। 5ম শতাব্দীতে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর কলোসিয়াম পরিত্যক্ত হয়ে পড়ে। এটি আর বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় না। পরবর্তী শতাব্দীগুলোতে এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কখনো এটি বাসস্থান হিসেবে, কখনো কর্মশালা হিসেবে এবং এমনকি গির্জা হিসেবেও এর ব্যবহার হয়েছে। মধ্যযুগে কলোসিয়ামের অবস্থা আরও খারাপ হয়ে যায়। ভূমিকম্প, অবহেলা এবং লুণ্ঠনের কারণে এর অনেক অংশ ধ্বংস হয়ে যায়। স্থানীয়রা এর পাথর খুলে নিয়ে অন্যান্য ভবন নির্মাণে ব্যবহার করতে থাকে। এমনকি ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা নির্মাণের জন্যও কলোসিয়ামের পাথর ব্যবহার করা হয়েছিল। কিন্তু 18শ শতাব্দীতে কলোসিয়ামের গুরুত্ব আবার স্বীকৃত হয়। পোপ বেনেডিক্ট চতুর্দশ এটিকে একটি পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেন, কারণ এখানে অনেক খ্রিস্টান শহীদ হয়েছিলেন বলে বিশ্বাস করা হতো। এরপর থেকে কলোসিয়াম সংরক্ষণের প্রচেষ্টা করা শুরু হয়। 19শ শতাব্দীতে ইতালি সরকার এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেয় এবং খনন ও পুনরুদ্ধার কাজ শুরু করে। আজ কলোসিয়াম বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক রোমে আসে এই ঐতিহাসিক স্থাপত্য দেখতে। এটি 1980 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পায়। কলোসিয়ামে প্রবেশ করলে পর্যটকরা এর বিশালত্ব এবং ইতিহাসের ওজন অনুভব করতে পারেন।
তারা অ্যারেনা, হাইপোজিয়াম এবং দর্শকদের আসন ঘুরে দেখতে পারেন। এখানে এখন আর গ্ল্যাডিয়েটরদের লড়াই হয় না, কিন্তু কলোসিয়ামের দেয়ালে সেই সময়ের গল্প এখনও জীবন্ত। রোমে পৌঁছানোর জন্য পর্যটকরা সহজেই ট্রেন বা ফ্লাইট ব্যবহার করতে পারেন। কলোসিয়ামের কাছেই রয়েছে রোমান ফোরাম এবং পালাতিন হিল, যেগুলো একই টিকিটে দেখা যায়। কলোসিয়ামের সংরক্ষণ আজও একটি বড় চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে প্রাকৃতিক কারণে এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বায়ুদূষণ, বৃষ্টি এবং ভূমিকম্প এই প্রাচীন স্থাপত্যের জন্য হুমকি স্বরূপ। এছাড়া প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমন এর উপরে চাপ সৃষ্টি করছে। ইতালি সরকার এবং ইউনেস্কো এটি রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। 2010 সালে একটি বড় পুনরুদ্ধার প্রকল্প শুরু হয়, যেখানে কলোসিয়ামের বাইরের দেয়াল পরিষ্কার করা হয় এবং এর কাঠামো মজবুত করা হয়। এই প্রকল্পে ব্যক্তিগত কোম্পানিগুলোও অর্থায়ন করেছে, যেমন টুরোস নামে একটি ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড। তবুও এই আশ্চর্যকে রক্ষা করতে আরও সচেতনতার প্রয়োজন রয়েছে। কলোসিয়াম আজও রোমান সভ্যতার একটি জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় রোমানদের প্রকৌশল দক্ষতা, তাদের সামাজিক জীবন এবং তাদের ক্ষমতার গল্প। কিন্তু এটি আমাদের এটাও শেখায় যে সভ্যতা যত উন্নতই হোক না কেন, সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়। কলোসিয়ামের গ্ল্যাডিয়েটরদের লড়াই আজ আর নেই, কিন্তু এর ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে আমাদের অতীতকে সম্মান করতে হবে। আমরা যদি এই ঐতিহাসিক স্থাপত্যকে রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এর গল্প থেকে শিক্ষা নিতে পারবে। কলোসিয়াম আমাদের শুধু রোমান সাম্রাজ্যের গল্পই শোনায় না, এটি মানব সভ্যতার স্থায়িত্ব ও পরিবর্তনেরও একটি প্রতীক। এটি আমাদের দেখায় যে মানুষ কিভাবে তাদের জ্ঞান ও ক্ষমতা দিয়ে অসাধারণ কিছু সৃষ্টি করতে পারে, এবং একই সঙ্গে আমাদের সতর্ক করে যে আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করতে হবে। কলোসিয়াম আজও বিশ্বের মানুষের কাছে একটি প্রেরণার নাম, যা আমাদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা দেয়। তাই আসুন আমরা কলোসিয়ামের এই অসাধারণ গল্প থেকে শিক্ষা নেই এবং আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান করি, এবং এই সকল ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য একসাথে সমন্বিতভাবে কাজ করি। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ইতালির রোম শহরে অবস্থিত কলোসিয়াম নিয়ে। এটি আমাদের সপ্তাশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের 6ষ্ঠ পর্ব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের সপ্তাশ্চর্য নিয়ে চলা এই ধারাবাহিক সিরিজের অন্যান্য পর্বগুলো দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে পুরো প্লেলিস্টটি দেখে আসতে পারেন, এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন এবং পৃথিবীকে জানার এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গী হন। ধন্যবাদ।